আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। দেশ এবং প্রবাস থেকে আমার কাছ থেকে অনেকে জানতে চান যে স্যার, আমি একটা জমি কিনতে চাচ্ছি। এই জমি ক্রয়ের ক্ষেত্রে আমার জমিটা কেনার পরবর্তী সময়ে যাতে কোনো ধরনের আইনি জটিলতায় না পড়ি, সেক্ষেত্রে আমার জমি ক্রয়ের পূর্বেই আমি কোন কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত? দেখেন, একটা জমি আপনি ক্রয় করার পরবর্তীতে যদি আপনি সঠিক ভাবে সিদ্ধান্ত অথবা কাগজপত্র সঠিকভাবে না দেখেই যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি জমিটা ক্রয় করবেন, পরবর্তীতে আপনার জমিও যাবে, আপনার অর্থও যাবে। পরবর্তীতে আপনি মামলা মোকদ্দমা করে বেশ ভালো একটা হয়রানির সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। সুতরাং এক সময়ের পরিস্থিতি এবং প্রেক্ষাপট অনুযায়ী প্রবাসী এবং দেশের মানুষের বর্তমান পরিস্থিতি অনুযায়ী একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে জমি ক্রয়ের পূর্বে কোন কোন বিষয়ে সচেতন হওয়া জরুরি। দেখেন, জমি ক্রয়ের পূর্বে আপনার কিছু বিষয় একেবারেই গুরুত্ব সহকারে দেখা উচিত। যদি এই বিষয়গুলো আপনি গুরুত্ব সহকারে না দেখেন, পরবর্তীতে আপনি টাকা পয়সা দিয়ে আপনি মানে একটা রোগের মতো, কি বলে, টাকা পয়সা দিয়ে একটা কান্না করার জায়গা কেনার মতো অবস্থা হবে। আপনি কানতে হবে, কান্না করতে হবে আদালতে দৌড়াদৌড়ি করতে করতে। সুতরাং আমি এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করতেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করবেন। প্রয়োজনে আপনারা, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করবেন, জানবেন। কিন্তু আপনারা ভুল করার চেষ্টা করবেন না। ভুল করলে পরবর্তীতে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। দেখেন, জমি কেনার আগে মালিকানার দলিল অর্থাৎ মূল দলিলটা আপনাকে দেখতে হবে। পাশাপাশি আপনি সিএস, এসএ, আরএস, খতিয়ান সহ বায়া যদি কোনো দলিল থাকে, অর্থাৎ আপনি যার থেকে জমি কিনতেছেন সে যদি অন্য কারো কাছ থেকে কিনে থাকে, তাহলে তার ভায়া দলিলটা দিতে হবে। এবং নামজারি অর্থাৎ মিউটেশন যেটা, এবং হালনাগাদ খাজনার রসিদ। আপনারা, আমি পূর্বে অনেক আলোচনা করেছি যে আপনার রসিদ অর্থাৎ আপনি যেই অনেক সময় ট্যাক্সগুলো দিতে হয়, জমি সংক্রান্ত বিষয়ে ট্যাক্স থাকে। আপনারা জানেন ভূমি উন্নয়ন কর, সেই ভূমি উন্নয়ন করগুলা দিলে তার রসিদ, খাজনার রসিদ থাকবে, তা যাচাই করা এবং সরজমিনে জমির সীমানা এবং দখল নিশ্চিত করার টা দেখতে হবে, দখলটা কি তার আছে কিনা। এবং সরজমিনে গিয়ে প্রয়োজনে আপনি একজন ভূমি মাপে যারা, তাদেরকে নিয়ে আপনি সরজমিনে নিজে গিয়ে সম্পত্তিটা মেপে ঝুঁকে দেখতে হবে যে সম্পত্তিটা ঠিক আছে কিনা। এছাড়া জমির সরকারি খাস কিনা অধিগ্রহণ করে আবার এই সম্পত্তি সরকারি অধিগ্রহণ করা আছে কিনা, এবং সংশ্লিষ্ট ভূমি অফিসে আপনি ইচ্ছা করলে সরাসরি গিয়েও এই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তথ্য নিতে পারবেন, এই সম্পত্তিতে কোনো ঝামেলা আছে কিনা। এবং অন্য কোনো ব্যক্তি আপনি ক্রয়ের পূর্বে এই সম্পত্তি ক্রয় করে রেখেছে কিনা সেই বিষয়টাগুলো তথ্য জানতে হবে। এটা জানতেই হবে। যদি না জানেন, পরবর্তীতে যদি ঝামেলা হয়, এই ক্ষেত্রে আপনি নিজেই দায়ী থাকবেন, মামলা মোকদ্দমা করবেন, এই ঝামেলা ওই ঝামেলা। আসলে ফলাফল হচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষতি, ঝামেলা, লয়ারদেরকে টাকা দেওয়া, পাশাপাশি একটা সমস্যা। তো বড় ধরনেরই সমস্যা, মানুষ তো কম সমস্যায় আদালতে যায় না। এখন আরও আমি আলোচনা করি, তাহলে আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন। ধাপে ধাপে আলোচনা হোক। জমি ক্রয়ের পূর্বে যে বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে হবে, তার মধ্যে হচ্ছে আপনার আপনি অবশ্যই মূল দলিল অর্থাৎ অরিজিনাল ডিড যেটা আছে, মূল দলিলটা আপনি দেখতে হবে। জমির প্রকৃত মালিকানা এবং পূর্বের মালিকানার ইতিহাস, অর্থাৎ যদি ভায়া দলিল থাকে সেই বিষয়ে আপনি জানতে হবে। আরও হচ্ছে খতিয়ান বা পর্চা, রেকর্ড রাইট, রেকর্ডের বিষয়টা আপনি দেখতে হবে। রেকর্ড সিএস, এসএ, আরএসবিএস এই খতিয়ানগুলো আছে কিনা সেগুলো আপনি দেখে নিতে পারেন। পাশাপাশি নামজারি, মিউটেশন, অর্থাৎ আপনার এই সম্পত্তিটা যদি অন্য কারো থেকে সেই ব্যক্তি কিনে থাকে, তার সে নামজারি করেছে কিনা, মিউটেশনটা করেছে কিনা, সেইটা আপনি আপনার ইউনিয়ন ভূমি অফিস অথবা এসিল্যান্ডে
গিয়ে আপনি এটা যাচাই বাছাই করতে পারেন। আমি কিন্তু পূর্বে কিছু আলোচনায় বলেছি যে ইউনিয়ন ভূমি অফিস থেকেও আপনি অনেক তথ্য নিতে পারবেন। খাজনা ও ভূমি উন্নয়ন কর, সর্বশেষ সে ভূমি উন্নয়ন কর বা খাজনা দিয়েছে কিনা সেটাও আপনি জানতে হবে। এবং সার্টিফাইড কপি এবং এই যে আপনি সার্টিফাইড কপিটা, অর্থাৎ আপনি সাব রেজিস্ট্রি অফিস থেকে জমির আর কোনো দলিল আছে কিনা, অর্থাৎ সে যেই দলিলটা আপনাকে দেখিয়েছে সেই দলিলের প্রয়োজনে আপনি আরেকটা সার্টিফাইড কপি উঠিয়ে দেখতে হবে যে একই রকমটা একই আছে কিনা নাকি ভিন্নতা আছে। সে এমনও তো হইতে পারে সে সংশোধন করে কাটাকাটি করে আপনার কাছে দিছে, বা সে যেটা একটা ভুয়া দলিলও দিতে পারে, আপনি এই জন্য দেখে নিতে হবে। এবং আপনি এটা তো আপনার দলিলপত্র যাচাইয়ের বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখতে পারেন সরজমিনে তদন্ত একটা করতে পারেন, যেটা হচ্ছে ফিজিক্যাল ইন্সপেকশন, যেটা আপনি সরাসরি গিয়ে ফিজিক্যাল ইন্সপেকশনটা করতে পারেন। সীমা দখল এবং সীমানা সে কি দখলে আছে কিনা এবং সীমানাগুলো ঠিক আছে কিনা, সীমানার বিষয়ে সে যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্য অনুযায়ী আসলে কি এভাবে সীমানা তৈরি করা কিনা, এবং জমির প্রকৃতিটা কেমন। সে বলতেছে জমিটা নাল অবস্থায় আছে, ডোবা অবস্থায় আসে, অথবা সে বলতেছে বাড়ি অবস্থায় আছে, জমিতে একেবারে ভরাট টরাট করে মানে আপনি গেলেই বাড়ি করতে পারবেন এই অবস্থা। আসলে বাড়ি জমিটা হচ্ছে আপনার ডোবার মতো অথবা নাল, অথবা সরাসরি আপনার জমি। এখন কথা হচ্ছে সে যে বক্তব্যটা দিতেছে জমির প্রকৃতিটা সেটা কি না, নাল ভিটা অথবা আবাসিক কিনা, সে যেভাবে আপনার কাছে বক্তব্য দিচ্ছে সেটাও আপনি দেখতে পারেন। আপনি খাস ও অর্পিত সম্পত্তি কিনা এটাও আপনি দেখতে পারেন। খাস সম্পত্তি সরকারি সম্পত্তি, সেই জায়গায় সে বাড়ি করে থাকতেছে, সেই জায়গা আবার আপনার কাছে বিক্রি করে দিচ্ছে, অথবা সরকার অধিগ্রহণ করে নিয়ে গেছে, সে অধিগ্রহণ করে ও সরকারের কাছে বিক্রি করে আবার আপনার কাছে সরকার আবার বিক্রি করতেছে, এমনও তো হতে পারে। এই এবং মামলা মোকদ্দমার বিষয়টাও দেখতে পারেন। জমি যদি আপনার মামলা মোকদ্দমা থাকে, আপনি খেয়াল রাখতে হবে ওই জমিটাতে মামলা আছে কিনা। যদি মামলা মোকদ্দমা থাকে তাহলে অবশ্যই জমিটা আপনি নেওয়া ঠিক হবে না। ওয়ারিশ সনদটা আপনি দেখতে পারেন। অনেক সময় দেখা যায় যে সে মিথ্যা কথা বললে ওয়ারিশ, অন্যান্য ওয়ারিশ থাকার পরে সে নিজেকেই একমাত্র ওয়ারিশ দাবি করে সম্পত্তি বিক্রি করে দেয়। অন্য ওয়ারিশ এসে পরে বাটোয়ারা মামলা করে আপনাকে হয়রানি করতে পারে। সুতরাং আপনি চেষ্টা করতে হবে যে এই সব ঝামেলাগুলা যাতে সম্মুখীন না হন। আপনি যে আপনার কাছে জমিটা বিক্রি করতেছে, জমি দলিল করার পূর্বেই তার ন্যাশনাল আইডি কার্ড এবং ছবি টবি তুলে তার কাছে তাকে ভালোভাবে চিহ্নিত করে রাখতে হবে, যাতে পরবর্তীতে আপনি কোনো ঝামেলায় পড়লে এই ঝামেলা থেকে আপনি উত্তরিত হতে পারেন, অর্থাৎ এই ঝামেলা সে কোন ব্যক্তি আমার কাছে বিক্রি করছে সেটা কনফার্ম হতে পারেন। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, আপনি আপনার এলাকার, আপনি যদি আমার এই ভিডিওটা যদি কুমিল্লার বাহিরে কেউ দেখেন, তাহলে আপনি আপনার এলাকার একজন বিজ্ঞ আইনজীবী যে দেওয়ানি মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে কাজ করে, এই দেওয়ানি আইনজীবীর সাথে আপনি ইচ্ছা করলে কথা বলতে পারেন, এবং কথা বলে পরামর্শ নিয়ে বুঝে শুনে সিদ্ধান্ত লাগলে আপনি দেওয়ানি আইনজীবীর 2-5 হাজার টাকা আইনজীবীর পিছনে খরচ করেন, পরবর্তীতে আইনজীবীর টাকা দিতে দিতে শেষ হয়ে যাবেন। এই টাকা পয়সা খরচ করে আপনি দেখতে হবে আপনি যে জায়গাটা কিনতে চাচ্ছেন এই জায়গাটা সঠিক আছে কিনা। যদি ঠিক আছে, সঠিক থাকে, ভালো, আপনি জায়গাটা খুব পারলে 2 টাকা বাড়াই দিয়ে কিনলেও সমস্যা নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যদি কম দামে একটা জায়গা পান, তারপরে আপনি কিন্তু এই বিষয়গুলো দেখতে হবে, কারণ এই ঝামেলাটা যে পরবর্তীতে কোন ধরনের ঝামেলা হিসাবে আপনার লাইফে কাজ করে। আমরা তো আদালতে প্রতিনিয়ত আদালতে যাই এবং আদালতে প্র্যাকটিস করি, যেহেতু একজন আইনজীবী হিসাবে দেওয়ানি আদালতগুলোতে ঘোরাঘুরি হয়। এই দেওয়ানি আদালতে 10 বছর 20 বছর পর্যন্ত একটা জমি সংক্রান্ত বিষয়ে মানুষ ঘোরাঘুরি করে, এ করে আসলে সমাধান আসতে আসতে আপিল করে, এই করে সে করে বেশ ভালো একটু সময় চলে যায়। এখন এই যে সময় চলে গেল, এই যে ঝামেলাগুলা আপনি হওয়ার পরবর্তীতে আসলে পাবেন কি, সম্পত্তি হচ্ছে 10 লক্ষ টাকা, খরচ করে ফেলছেন 50 লক্ষ টাকা। এইগুলো থেকে মুক্ত থাকার জন্য আপনার উচিত হবে আপনি জমি ক্রয়ের পূর্বে আপনাকে প্রকৃত বিষয়টা বুঝে শুনে ভালো একটা সিদ্ধান্ত নেওয়া, যাতে ভুল না করেন। আপনি একটা ভুল পরবর্তীতে অনেক সময়ের কান্নার একটা সিস্টেম হয়ে যাবে, একটা পরিস্থিতি হয়ে যাবে। সুতরাং সাবধানতা অবলম্বন করা উচিত জমি জমা ক্রয়ের ক্ষেত্রে। আমার এই ফেসবুকটাকে আপনারা ফলো দিবেন। প্রতিনিয়ত আপনি জমি জমা সংক্রান্ত বিষয়ে বেশ ভালো আইনি পরামর্শ পাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন আইনি পরামর্শ পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।